বিকাশে সর্বাত্মক প্রচেষ্টায় ব্রতী। অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র। অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ভারতবর্ষে যখন ব্রিটিশ রাজ চলছে, সেই সময়ে কিভাবে দেশের অর্থনীতি পরিচালিত হয়েছিল এবং ভারতবর্ষকে তারা শুধু শাসনের ক্ষেত্র নয়, একটা শোষণের ক্ষেত্রে পরিণত করেছিল, সেইটা এই অধ্যায়ে মোটামুটিভাবে তোমাদের বুঝে নিতে হবে। যে বিষয়গুলো এই অধ্যায়ের উপর আমি আলোকপাত করব সেগুলো আমি একটু বোর্ডে বাম দিকে লিখে রেখেছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ঔপনিবেশিক শাসনের ভূমি বন্দোবস্ত। এখন ভূমি বন্দোবস্ত ব্যাপারটা কি? ভূমি বন্দোবস্ত হচ্ছে কৃষক যে জমিতে চাষ করে সেই জমির রাজস্ব আদায়ের যে ব্যবস্থাটা, সেই রাজস্ব আদায়ের ব্যবস্থাটাকে বলা হয় ভূমি বন্দোবস্ত। এই ভূমি বন্দোবস্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ব্রিটিশ সরকার ব্যবস্থাটা গ্রহণ করেছিল। তারা চেয়েছিল যে সমস্ত কৃষকের রাজস্ব সঠিক সময়ে তাদের হাতে এসে পৌঁছাক, এবং তার জন্য তারা নানা রকমের দমন পীড়ন এবং অত্যাচারমূলক ব্যবস্থার মাধ্যমেও তারা কিন্তু রাজস্বটা আদায় করত। তোমরা হয়তো এই চতুর্থ অধ্যায়ের আগেই পড়ে থাকবে যে কাউকে কাউকে 5 বছরের জন্য জমি দেওয়া হতো এবং 5 বছরের খাজনা তার থেকে আদায় করা হতো। 5 বছর পর সেই জমি আবার নিলামে উঠত, তখন তাকে পাঁচসালা ব্যবস্থা বলা হতো। আবার কখনো কখনো 10 বছরের মেয়াদে কাউকে জমি দেওয়া হতো, সেই জমির রাজস্ব আদায় করা হতো, 10 বছর পর আবার সেই জমি নিলামে উঠত, আবার নতুন করে বন্দোবস্ত চালু হতো। যাই হোক, 1793 সালে লর্ড কর্নওয়ালিস এই 5 বছর 10 বছর মেয়াদে জমি দেওয়ার ব্যাপারগুলোর বদলে নতুন করে যে ব্যবস্থাটা চালু করলেন এবং ব্রিটিশের দৃষ্টিতে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী যে ভূমি বন্দোবস্ত, সেটা হলো চিরস্থায়ী বন্দোবস্ত। একটু বুঝে নাও, চিরস্থায়ী বন্দোবস্ত কথাটার অর্থ তুমি যদি বুঝতে চাও তাহলে তোমার মনে হতে পারে যে চিরকালের জন্য কৃষকের হাতে হয়তো জমি তুলে দেওয়া হলো, আর 5 বছর বা 10 বছরের জন্য নয়, চিরকালের জন্য কৃষকের হাতে জমি দেওয়া হলো। ব্যাপারটা পুরোটা বোঝানোর পর তুমি বুঝতে পারবে যে সত্যিই কৃষক চিরকালের জন্য জমির মালিকানা বা জমির অধিকার কিছুই পেয়েছিল কিনা। চিরস্থায়ী বন্দোবস্তে ব্রিটিশ সরকার ভারতবর্ষের একদল ধনী মানুষ তাদেরকে আহ্বান করলেন। তাদের নাম হলো জমিদার। এই জমিদারদেরকে জমি দিলেন ব্রিটিশ। জমিদাররা মনে করলেন হয়তো ব্রিটিশ সরকার জমি দিচ্ছে, জমি হয়তো কেনার ব্যাপার থাকতে পারে, তোমাদেরও হয়তো তাই মনে হচ্ছে, কিন্তু না, ব্রিটিশ সরকার সম্পূর্ণ ফ্রিতেই জমি দিলেন জমিদারদের এবং বিপুল পরিমাণ জমি দিলেন এই জমিদারদের হাতে। জমিদাররা ভীষণভাবে খুশি। তোমার মনে হতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্ত উদ্দেশ্যের মানে প্রণয়নের উদ্দেশ্য কি শুধুই জমির রাজস্ব আদায় করা? আমি উদ্দেশ্যটা আরেকটু ভেঙে বলতে চাই। ব্রিটিশ সরকারের দুটো বিরাট উদ্দেশ্য ছিল। এক, ভারতবর্ষকে খুব ভালো করে শোষণ এবং ভারতবর্ষের শাসন কাজ চালানোর জন্য এদেশের বুকে দাঁড়িয়ে একদল রাজনৈতিক বন্ধু তাদের খুব প্রয়োজন ছিল, এবং একেবারে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত কৃষকের রাজস্বটা আদায় করে নেওয়াটা খুব দরকার ছিল। এই দুটো কারণেই এই চিরস্থায়ী বন্দোবস্ত তারা চালু করেছিলেন। যাই হোক, এবার মূল বিষয়টাতে আসি। ব্রিটিশ সরকার জমিদারদেরকে জমি দিলেন, বিপুল পরিমাণ জমি দিলেন। জমিদাররা সেই জমিতে কৃষকদের দিয়ে চাষ করাবেন। জমিদারদেরকে দায়িত্ব দেওয়া হলো যে জমিদার তার অধীনে থাকা জমিতে কৃষকদের দ্বারাই চাষ করাবেন
এবং যে সমস্ত কৃষক জমিদারের অধীনে কাজ করেন তাদের প্রত্যেকের রাজস্বের টাকা জমিদার নিজেই আদায় করবেন। অর্থাৎ বুঝতে পারছো, এতদিন পর্যন্ত যে রাজস্বের টাকা ব্রিটিশ সরকারকে আদায় করতে হতো এবং দরিদ্র কৃষক তা দিতে পারত না, তাদেরকে ভীষণভাবে অত্যাচার করে আদায় করতে হতো, সেই রাজস্ব আদায়ের একটা বিশাল দায়িত্ব জমিদারদের ওপরে দিয়ে দিলেন ব্রিটিশ সরকার। তাহলে জমিদারের দায়িত্ব কি হলো? জমিদারের দায়িত্ব হলো তার অধীনে থাকা জমিতে কৃষকরা চাষ করবে, কৃষির উন্নতির ব্যাপারটা জমিদার দেখবে এবং নির্দিষ্ট সময়ে কৃষকের রাজস্বের অর্থ আদায় করে তা ব্রিটিশের কাছে পৌঁছে দেওয়া। এই দায়িত্বটুকু পালন করার জন্যই কিন্তু জমিদাররা বিপুল পরিমাণ জমি ব্রিটিশের কাছ থেকে পেলেন। এবার এই জমিদারদেরকে অধিকার দেওয়া হলো যে কোনো প্রকারেই হোক কৃষকের রাজস্ব সঠিক সময়ে ব্রিটিশ সরকারের কাছে জমা করতে হবে এবং একটা নির্দিষ্ট তারিখও বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে জমিদারকে সমস্ত কৃষকের রাজস্ব আদায় করে ব্রিটিশের কাছে জমা করতে হতো। যদি তা না করা যেত তাহলে ওই জমিদারের জমিদারি বাজেয়াপ্ত হতো, অর্থাৎ জমিদারি চলে যেত। অর্থাৎ এই জমিদার তার নিজের জমিদারি রক্ষার তাগিদে কৃষকের সমস্ত রাজস্ব আদায় করে সঠিক সময়ে ব্রিটিশের কাছে জমা দিতে বাধ্য। এই যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে রাজস্ব জমা দিতে না পারলে জমিদারের জমিদারি বাজেয়াপ্ত হবে, এই নিয়মটাকে সূর্যাস্ত আইন বলা হতো। যাই হোক, জমিদার কৃষকের কাছে যে রাজস্বটা আদায় করত, ধরা যাক ব্রিটিশ সরকারের কাছে 10 টাকা রাজস্ব জমা করতে হয়। এটা আমি উদাহরণ হিসাবে তোমাদেরকে বলছি, টাকার অঙ্কটা কিন্তু এমনটা নয়, এটা তোমাদের বোঝাবার সুবিধার জন্য বলছি। যে মনে করো যে ব্রিটিশ সরকারের কাছে 10 টাকা রাজস্ব জমা করতে হয়, তাহলে জমিদার কৃষকের কাছে গিয়ে 20 টাকা চাইতে পারে। যদি 20 টাকা কৃষকের কাছ থেকে আদায় করতে পারে কোনোভাবে দমন পীড়ন অত্যাচার করে, তাহলে 10 টাকা জমিদার আর 10 টাকা ব্রিটিশ সরকারের কাছে সঠিক সময় জমা করা হবে। এবং যে কৃষকরা অত্যন্ত দরিদ্র, যাদের কাছ থেকে অত্যাচার করবার পরেও পাওয়া যায়নি কোনো রাজস্বের টাকা, সেই রাজস্বের টাকাও কিন্তু জমিদারকে নিজের কাছ থেকে টাকা দিয়ে হলেও ব্রিটিশ সরকারের কাছে কিন্তু সমস্ত কৃষকের খাজনা মিটিয়ে দিতে হবে, নচেত জমিদারের জমিদারি চলে যাবে। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ব্যবস্থাটা চলার পরে জমিদাররা লক্ষ্য করলেন যে কৃষকরা অত্যাচারিত হচ্ছে, তারা হতদরিদ্র সম্প্রদায়, তারা রাজস্বের অর্থ সঠিকভাবে দিতে পারছে না এবং নানাভাবে অত্যাচার করে তাদের ওপর থেকে এই রাজস্ব আদায়ের কাজটা যথেষ্ট বিরক্তিকর। এই বিরক্তিকর কাজটা এতদিন ব্রিটিশ তার লোকজন দিয়ে করতেন, এখন তা জমিদারের ওপরে চাপিয়েছে। জমিদার তখন চিন্তা ভাবনা করলো যে ব্রিটিশ যেমন চুপচাপ বসে থাকে, সরকারের লোকজন, কোম্পানির লোকজন যেমন চুপচাপ বসে থাকে এবং জমিদারের মাধ্যমে সমস্ত খাজনার টাকা সঠিক সময়ে এসে পৌঁছে যায়, তেমনটা যদি হতো, কৃষকের সমস্ত খাজনার টাকা জমিদারের হাতেও সঠিক সময়ে আপনা থেকেই চলে আসবে এবং জমিদার সেটা নিয়ে গিয়ে ব্রিটিশের কাছে জমা করে দিতে পারবে, তাহলে বোধহয় খুব ভালো হতো। জমিদাররা বেশ কয়েকজন লোক লাগালেন তাদের অধীনে, তাদেরকে চাকরি দিলেন নিজের অধীনে। তাদের কি কাজ হলো? তাদেরকে বলা হলো যে তোমাকে কৃষকের কাছে যেতে হবে, খাজনার অংশটা তুলে আনতে হবে এবং জমিদারের হাতে জমা দিতে হবে। এবং তাকে এটা বলে দেওয়া হলো সে যেন একটু বেশি করে রাজস্বের টাকা আদায় করে। তো সে যদি কৃষকের কাছ থেকে 30 টাকা আদায় করে, তবে সে 10 টাকা পেতে পারে, জমিদার 10 টাকা পেতে পারে এবং শেষ পর্যন্ত ব্রিটিশের কাছে 10 টাকা জমা করা যেতে পারে। এবার তাকে এটাও বলে দেওয়া হলো যে যে সময়ের মধ্যে
জমিদার কৃষকের কাছ থেকে রাজস্বটা আদায় করতেন যে তারিখের মধ্যে, তারা যেন তার চেয়েও কম সময়ের মধ্যে, তার চেয়ে অনেক আগেই সেই টাকাটা তুলে এনে জমিদারকে দেয়। কারণ আগে না দিতে পারলে জমিদার সেটা সঠিক সময়ে আবার ব্রিটিশের কাছে জমা করতে পারবে না, তখন জমিদারের জমিদারি চলে যাবে এবং এদেরও চাকরি থাকবে না। এরা এবং জমিদাররা যৌথভাবে কৃষকের ওপর মারাত্মকভাবে অত্যাচার করে এই অর্থটা আদায় করতে থাকলো। কিছুদিন পর এরা তাদের অধীনে আরো একদল লোকজন লাগালো, তাদেরকে দায়িত্ব দিল যে তুমি কৃষকের কাছে যাবে এবং রাজস্বের টাকাটা একটু বেশি করে, হতে পারে 35 টাকা বা 40 টাকা বেশি করে আদায় করবে এবং খুব কম সময়ের মধ্যে, আগের থেকে আরো কম সময়ের মধ্যে আদায় করবে, যাতে কম সময়ের মধ্যে পেলে এরা এদেরকে দিতে পারে, আবার এরা এদেরকে দিতে পারে, এরাও যেন সঠিক সময়ে ব্রিটিশকে দিতে পারে, তারাও আবার তাদের অধীনে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? জমিদার এবং কৃষকের মাঝখানে অনেকগুলো স্তরে বিভক্ত একদল অন্য রকমের শাসকের আমদানি হলো, যাদেরকে মধ্যস্বত্বভোগী বলা যেতে পারে। তো এরা সকলে মিলে কৃষকের উপর অত্যাচার বাড়াতে থাকে, কৃষকের খাজনা দেবার সময় সীমাটা কমে আসতে থাকে, আর রাজস্বের পরিমাণটা দিনে দিনে বেড়ে যেতে থাকে, এবং তা না দিতে পারলে এরা সকলে মিলে কৃষককে অত্যাচার করতে থাকে। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে চিরকালীন? চিরকালীন অত্যাচার এই কৃষকের ভাগ্যে নেমে এসেছিল। জমিদার চিরকালের জন্য পেয়েছিল জমি, যতদিন সে সঠিক সময়ে রাজস্ব ব্রিটিশ সরকারের কাছে জমা করতে পারবে, যতদিন পারবে ততদিন সেই জমিদারি টিকবে, সূর্যাস্ত আইন অনুসারে, না হলে কিন্তু জমিদারি বাজেয়াপ্ত হয়ে যাবে। এই হলো চিরস্থায়ী বন্দোবস্ত, যেখানে গ্রাম বাংলার কৃষক সমাজ প্রচন্ড সমস্যায় পড়েছিল এবং বাংলার অর্থনীতি ভেঙে পড়েছিল, কৃষকদের দুরবস্থা একেবারেই খুব নিচে নেমে এসেছিল কৃষকদের অবস্থা। পরবর্তীকালে এই ব্যবস্থা যখন কৃষকরা একেবারে, বুঝতে পারছো, কৃষকরা শোষিত হতে হতে একেবারে আখের ছিবড়ের মতো পুরোপুরি শেষ হয়ে যাওয়া, যখন কৃষকরা আর রাজস্ব দিতে পারলো না, তখন এই পুরো ব্যবস্থাটাই কিন্তু ভেঙে পড়লো এবং ব্রিটিশ সরকার তখন চালু করলো রায়তওয়ারি বন্দোবস্ত। রায়তওয়ারি বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্তে ব্রিটিশ কি বলল? সেখানে ব্রিটিশ সরকার সরাসরি কৃষকদের জমি দিল, সরাসরি। কিন্তু পূর্বের ওই চিরস্থায়ী বন্দোবস্তের মতো একটা সঠিক সময়ে কৃষক তার জমিতে চাষ করার জন্য তার রাজস্বের পরিমাণটা এখানে জমা করত। যদি সঠিক সময়ে রাজস্বটা জমা না দেওয়া হতো, তাহলে ওই কৃষকের কাছ থেকে তার চাষ করবার জমি কেড়ে নেওয়া হতো। কৃষক, যাদের জমি ভরসা, যাদের চাষ একমাত্র জীবন জীবিকা, তারা নিজেদের জীবন রক্ষার তাগিদে কোনোভাবে ঋণ করে হলেও, ধার দেনা করে হলেও সঠিক সময়ে এখানে রাজস্বটা মেটানোর চেষ্টা করত। তাহলে রায়ত কথার মানে হলো কৃষক। ব্রিটিশ রায়তের সঙ্গে বা কৃষকের সঙ্গে যে ভূমি বন্দোবস্ত করেছিল, সেটাই ছিল কিন্তু রায়তওয়ারি বন্দোবস্ত। এই রায়তওয়ারি বন্দোবস্তেও রাজস্বের পরিমাণটা মাঝে মাঝেই বেড়ে যেত এবং সেখানেও রাজস্ব দেবার জন্য কৃষককে আরেকটু অন্যভাবে অত্যাচারিত হতে হতো। সেটা মহাজনী ব্যবস্থাটা একটু খেয়াল করলে বুঝতে পারবে। সেটা কিরকম? যারা কিছুদিন আগে চিরস্থায়ী বন্দোবস্তের সময় জমিদার নামে পরিগণিত ছিল, তারা একটা সময় কৃষকদের অত্যাচার করে তাদের রাজস্বের টাকা লুট করে বিপুল পরিমাণ ধনী হয়েছিল। তারা এখন মহাজন নাম নিয়ে টাকার কারবার বা সুদের ব্যবসা খুলে বসলো। কৃষক যখন সঠিক সময়ে রাজস্ব দিতে পারতো না, তখন এই মহাজনদের কাছ থেকে টাকা ঋণ করত এবং মহাজনরা চড়া সুদে কৃষকদেরকে ঋণ দিত। যখন মহাজনরা চড়া সুদে কৃষকদেরকে ঋণ দিত এবং সেই ঋণ নিয়ে
কৃষক তার নিজের রাজস্বটা প্রদান করত, ঠিক পরের বার রাজস্ব দেবার সময় এখানে সুদের টাকা দিতে হতো, আবার এখানে রাজস্বের টাকা দিতে হতো। যে কৃষক আগের বার নিজের রাজস্বের টাকাটুকু দিতে পারেনি দরিদ্র হওয়ার কারণে, পরের বার ঠিক দুই ধরনের টাকা একসঙ্গে সেই কৃষকের দেওয়ার ক্ষমতা আছে কি? আবার অন্য মহাজনের কাছে ঋণ করতে হতো, করে এখানে সুদের টাকা মেটাতে হতো, এখানে রাজস্বের টাকা মেটাতে হতো। এভাবে দেখা যেত যে এই মহাজনদের সুদের টাকা দিতে না পারলে মহাজনরা কিন্তু ভীষণভাবে অত্যাচার করে, কৃষকদের উপর অত্যাচার করে তাদের সুদের টাকাটা আদায় করত। এই যে মহাজনদের টাকার কারবার, এটাকে বলা হয় মহাজনী ব্যবস্থা। এই মহাজনী ব্যবস্থার দরুন রায়তওয়ারি বন্দোবস্ত চলাকালীন কৃষকরা মারাত্মকভাবে অত্যাচারিত হচ্ছিল এবং ব্রিটিশ সরকারের চাপের মুখে দাঁড়িয়ে কৃষকরা অনেক সময় কিন্তু নিজেদের জমি হারাচ্ছিল। আবার অনেক সময় টাকা দিতে না পারার কারণে মহাজন বা ব্যবসায়ীরা কৃষকদের জমি কেড়ে নিচ্ছিল। এরপর যদি আমরা দেখি মহলবাড়ি বন্দোবস্ত, মহল কথার অর্থ হলো ঠিক গ্রামের প্রধান বা জমিদার গোছের কোনো একজন ব্যক্তি। তো সেই গ্রামের প্রধানকে দায়িত্ব দেওয়া হলো যে সেই গ্রামে বসবাসকারী সমস্ত কৃষকদের রাজস্বের অর্থ আদায় করে সেই মহল ব্রিটিশের কাছে জমা দেবে। অর্থাৎ মহলবাড়ি বন্দোবস্তে ব্রিটিশ রাজস্বটা গ্রহণ করবে কার কাছ থেকে? গ্রামের মহল বা প্রধান, সেই মহলের কাছে রাজস্বটা জমা দেবে কৃষক সম্প্রদায়। মহলবাড়ি বন্দোবস্তের সময় অনেকটা কৃষকের উপর অত্যাচার কমেছিল বলে বলা হয়, কিন্তু সেখানে রাজস্বের হার যেভাবে সংশোধিত হয়ে তেমন ভাবে কখনোই কমতো না, মাঝে মাঝেই বেড়ে যেত। কোনো কোনো ক্ষেত্রে রায়তওয়ারি বা মহলবাড়ির ক্ষেত্রে 45 থেকে 55% পর্যন্ত বার্ষিক খাজনা নির্ধারণ করা হয়েছিল, যেটা দরিদ্র কৃষকের পক্ষে অত্যন্ত সমস্যাজনক ছিল। এইভাবে আমরা দেখলাম যে ভূমি বন্দোবস্ত, কৃষকের কাছ থেকে রাজস্ব আদায়ের ব্যবস্থাটা এমনই ছিল যেখানে কৃষককে তার সর্বস্ব যেন দিয়ে দিতে হতো, অত্যাচারের মুখে তাদের জীবনযাপন করতে হতো, আর গ্রাম বাংলার অর্থনীতি দিনে দিনে ভেঙে পড়তো, কৃষকদের জীবনে নেমে আসতো প্রচন্ড রকমের একটা দারিদ্রতা, অনাহার, যেটা বাংলায় ঘটে যাওয়া নানা রকম দুর্ভিক্ষের কারণ। এবারে দাক্ষিণাত্য হাঙ্গামার কথা বলবো। দক্ষিণ ভারত, দাক্ষিণাত্য অঞ্চল, সেখানে কার্পাস চাষ ভীষণভাবে ভালো হয়। তোমরা হয়তো ভূগোলে পড়েছো যে সেই এলাকায় মালভূমি অঞ্চলের বিস্তার এবং রেগুর মৃত্তিকা, যার কারণে সেখানে কার্পাস চাষটা ভীষণভাবে ভালো হয়। তো সেই কার্পাস ভারতবর্ষে দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত তাঁত শিল্প ছিল, তাঁতে কাপড় বোনা হতো। দাক্ষিণাত্য অঞ্চলে যে তুলো, কার্পাস তুলো উৎপাদিত হতো, সেই তুলো থেকে তৈরি হওয়া সুতো এবং তা বস্ত্র তৈরিতে আমাদের দেশের তাঁত শিল্পে কাজে লাগতো। তো ব্রিটিশের নিজের দেশ অর্থাৎ সেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটে যাওয়ায় তাদের প্রচুর তুলোর প্রয়োজন ছিল। তারা আমেরিকা থেকে তুলো আমদানি করত, কিন্তু আমেরিকায় যখন গৃহযুদ্ধ চলছে তখন সেখানে আর তারা তুলো আনতে যেতে পারলো না, তুলো আমদানি করতে পারলো না। তখন আমেরিকায় তুলো আমদানি করতে না পেরে তারা ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে এসে উপস্থিত হলো, অর্থাৎ দাক্ষিণাত্য অঞ্চলে। দাক্ষিণাত্যের কৃষকদের কাছ থেকে তারা প্রচুর পরিমাণে তুলো কিনলো এবং তাদের সমস্ত কৃষকের বাড়িতে জমে থাকা সমস্ত তুলো অনেক বেশি দাম দিয়ে কিনে নেওয়ার পরেও তারা আরো অনেক তুলো চাইল, অর্থাৎ তুলোর চাহিদা ভীষণভাবে বেড়ে গেল, তুলোর দাম ভীষণভাবে বেড়ে গেল। এই সময় দাক্ষিণাত্যের কৃষকরা ওই অঞ্চলের সাহুকার বলে এক ধরনের মহাজনদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা ধার করে জমিতে আরো বিপুল পরিমাণ কার্পাস তুলো ফলাতে লাগলো এবং ব্রিটিশরা এসে সেই সমস্ত ব্রিটিশ একদল বণিক তারা এসে ওই সমস্ত তুলো প্রচুর চড়া দামে তাদের কাছ থেকে কিনে নিয়ে যেতে লাগলো। বেশ কিছুদিন কৃষকরা এইভাবে লাভবানও হতে থাকলো, কিন্তু একটা সময় হঠাৎ করে আমেরিকায় যুদ্ধ থেমে যাওয়ায় সেখানে আবার তারা তুলো আমদানি করতে শুরু করলো, ভারতবর্ষে আর তুলো কিনতে আসলো না। এইরকম একটা পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত সমস্ত তুলো বেকার হয়ে পড়ে রইল এবং
ভারতবর্ষে তো অতটা তুলোর চাহিদা নেই, এবং ভারতবর্ষে অত তুলো কিনবার মতো কোনো বণিক নেই। তুলোর দাম হঠাৎ করে কমে গেল, তারা আর সেই তুলো বিক্রি করতে পারলো না। এদিকে যে শাহুকার মহাজনদের কাছ থেকে তারা টাকা ধার করেছিল, সেই শাহুকার মহাজনরা তাদের সুদের টাকা আদায় করবার জন্য কৃষকদের ওপর অত্যাচার করতে থাকলো। কৃষকরা সেই টাকা মেটাতে পারছিল না। প্রকৃত দোষী যদি সেই ব্রিটিশ বণিকরাও হয়ে থাকে, তবুও কৃষকরা যখন নিরুপায় হলো, তখন একেবারে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তারা আর ওই সুদের টাকা দিতে পারবে না বলে তারা ওই শাহুকার মহাজনদের বিরুদ্ধেই একটা বিদ্রোহ করে বসল। এই ঘটনাটাকে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। এবারে বলবো অবশিল্পায়ন। একটু আগেই বলছিলাম যে বাংলার ঐতিহ্যমণ্ডিত তাঁত শিল্প, ঘরে ঘরে তাঁত বোনা হতো, মোটা কাপড় তৈরি করা হতো। সেই তাঁত শিল্প ধীরে ধীরে ভেঙে পড়ার ঘটনাটাকে আমরা ভারতবর্ষের ইতিহাসে অবশিল্পায়ন বলছি। কথাটার দিকে একটু খেয়াল রাখো। শিল্পায়ন কথার অর্থ হচ্ছে শিল্পের ক্রমাগত উন্নতি, আর অব কথার অর্থ হচ্ছে অবনতি, অর্থাৎ শিল্পায়নের ঠিক বিপরীত অবস্থা। শিল্পের ক্ষেত্রে ক্রমাগত উন্নতি না হয়ে তা যখন ক্রম অবনতি ঘটতে থাকে, সেটাকেই অবশিল্পায়ন বলা হয়। বিষয়টা ঠিক কীরকম? আমি একটু আগেই বলছিলাম যে ইংল্যান্ডে বস্ত্রশিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লব ঘটে গেছে। সেখানে রাতারাতি প্রচুর উন্নত মানের কলকারখানায় তৈরি উন্নত মানের প্রচুর বস্ত্র উৎপাদিত হতে শুরু করেছে, এবং সেই বস্ত্র তারা বিক্রির জন্য ভারতবর্ষের বাজারকেও বেছে নিয়েছিল। এবং ভারতবর্ষে যখন তারা সেই বস্ত্র ভারতের বাজারে ছড়িয়ে দিল, সেই বস্ত্র বা পণ্যগুলোর দাম ভারতবর্ষের ওই তাঁতে বোনা কাপড়ের থেকে, মোটা কাপড়ের থেকে অনেক কম, দামে কম, কিন্তু মানের দিক থেকে ভারতবর্ষের তাঁতিদের তৈরি কাপড়ের থেকে অনেক বেশি উন্নত। তাহলে দামে কম এবং মানে উন্নত বস্ত্র ভারতবর্ষের বাজার ছেয়ে যাওয়ার ফলে সেই বস্ত্রই বিক্রি হতে লাগলো। আর এটা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে ভারতবর্ষ যেমনটা দরিদ্র দেশ ছিল, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। সেই দরিদ্র মানুষ যদি কম দামে ভালো জিনিস পায়, তাহলে অবশ্যই সেটাই সাধারণ মানুষ সেটাই কিনবে। এইভাবে ধীরে ধীরে ভারতের বাজার যখন ব্রিটিশের বস্ত্রে ছেয়ে যায়, ভারতের তাঁতিদের কাপড় আর বিক্রি হয় না। তাঁতিরা বেকার হয়ে পড়ে, তাদের অনেককে চাষের কাজে যোগ দিতে হয়, অনেককে শহরে কাজ খুঁজতে চলে আসতে হয়, কলকারখানায় যোগ দিতে হয়। ভারতবর্ষের ঘরে ঘরে তাঁত চলা বন্ধ হয়ে যায়। ভারতের এই তাঁত শিল্পের অবনতি, বস্ত্র শিল্পের শেষ হয়ে যাওয়া, এটাকে অবশিল্পায়ন বলা হয়। এই অবশিল্পায়ন প্রক্রিয়াটার সঙ্গে সম্পদের বহির্গমন ভীষণভাবে যুক্ত। কথাটা খেয়াল করো, সম্পদের বহির্গমন। বহির্গমন কথার অর্থ হচ্ছে বেরিয়ে যাওয়া। ভারতের সম্পদ ভারতের বাইরে বেরিয়ে যাওয়া। কিছুক্ষণ আগে ভূমি বন্দোবস্ত পড়তে গিয়ে তুমি বুঝতে পেরেছো যে ভারতবর্ষে যেভাবে শোষণ করে রাজস্বের টাকা আদায় করা হতো, অর্থাৎ কৃষির একটা উচ্চ হারে কৃষির রাজস্ব ব্রিটিশের হাতে চলে আসতো। আবার এই সবে শুনলে যে শিল্প, ভারতবর্ষের শিল্পও শেষ হয়ে গেল। কৃষি যেখানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে, শিল্পও সেখানে শেষ হয়ে গেল, এবং ভারতবর্ষের বাজার ব্রিটিশ পণ্যে ছেয়ে যাওয়ায় সেই পণ্য ভারতীয়রা কিনতে থাকলো এবং নিজেদের অর্থ সম্পদ তুলে দিতে থাকলো ব্রিটিশের হাতে। এইভাবে এদেশে শিল্প বাণিজ্য করে এবং রাজস্বের একটা বিশাল পরিমাণ টাকা, এই বিপুল অর্থ সম্পদ তারা কিন্তু নিজেদের দেশে নিয়ে যেতে থাকলো। অর্থাৎ ভারতের বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি ব্রিটেনে চলে যাচ্ছিল, ইংল্যান্ডে চলে যাচ্ছিল। এই ঘটনাটাকে সম্পদের বহির্গমন বলা হয়। একটু উদাহরণ দিলে বুঝতে পারবে। তোমার ঘরের মেঝেতে যদি অনেকটা পরিমাণ জল ঢেলে দেওয়া হয়, আর খুব বড় পরিমাণ একটা স্পঞ্জ যদি সেই ঘরের মেঝেতে এনে জাস্ট ফেলে দেওয়া হয়, বেশ কিছুক্ষণ পরে এসে দেখবে চারপাশে জমে থাকা সমস্ত জল ওই স্পঞ্জটা কিন্তু একাই শোষণ করে নিয়ে বসে আছে। ঐতিহাসিকদের দৃষ্টিতে ভারতবর্ষে ব্রিটিশের শাসন ছিল ঠিক ওই স্পঞ্জের মতো, আর ভারতের সমস্ত অর্থ সম্পত্তি ঠিক ওই জলের মতো। ভারত এমনই একটা দেশে পরিণত হয়েছিল ব্রিটিশের কাছে, সেখানে ওই স্পঞ্জের মতো শাসন
অর্থাৎ ব্রিটিশ ঠিক যেন একটা স্পঞ্জ ফেলে দিত, আর জলের মতো ভারতের সমস্ত অর্থ সম্পদ যেন ঠিক তাতে গিয়ে জমা হতো। ব্রিটিশ শুধু সেই স্পঞ্জের টুকরোটা নিয়ে নিজেদের দেশে চলে যেত এবং সেখানে গিয়ে স্পঞ্জটাকে নিংড়ে নিত। এইভাবে ভারতবর্ষ শোষিত হতে হতে এবং সম্পদের বহির্গমন হতে হতে ভারতবর্ষে নেমে এলো চরম দারিদ্রতা। 1854 থেকে 1901 সালের মধ্যে ভারতের বিভিন্ন অঞ্চলে, একের পর এক অঞ্চলে মারাত্মকভাবে পর্যায়ক্রমে দুর্ভিক্ষ হতে শুরু করেছিল। প্রায় 3 কোটি মানুষের মৃত্যু হয়েছে। তাহলে বুঝতে পারছো যে ব্রিটিশের শাসন এবং শোষণে কি ভীষণ পরিমাণ দারিদ্রতা, কি ভীষণ পরিমাণ অনাহার নেমে এসেছিল আমাদের দেশের বুকে। একের পর এক দুর্ভিক্ষ কিন্তু তার প্রমাণ। এইভাবে কৃষি থেকে, শিল্প থেকে, বাণিজ্য থেকে, এর পরে পরে তোমরা জানবে যে ভারতে রেলপথ বসানো তারা শুরু করছে, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থার বিকাশ তারা ঘটাচ্ছে, যাতে ভারতের বাজারগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করা যায়, খুব দ্রুত বাণিজ্যের জন্য পণ্য যোগান দেওয়া যায় বাজারগুলোতে, এবং খুব দ্রুত যেন কোথাও যদি আন্দোলন ঘটে সেই খবরাখবর খুব দ্রুত যেন পাওয়া যায়। এই সব কিছুর কারণে, অর্থাৎ ভারতবর্ষকে আরও ভীষণভাবে শাসন ও শোষণ করবার জন্য তারা কিন্তু একেবারে জেঁকে বসে। ভারত থেকে যে বিপুল পরিমাণ অর্থ সম্পদ নানাভাবে তারা আদায় করতে পারত, এই কারণেই বোধহয় তারা ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের একটা সেরা রত্ন বলে মনে করত। কারণ এখান থেকে শুধু তাদের পাওয়ার ছিল, শুধু তাদের অর্থ সম্পদ থেকে শুরু করে নানা রকম বনজ সম্পদ, খনিজ সম্পদ, নানা কিছু পেতে থাকতো তারা। তাই ভারত তাদের কাছে ভীষণ মূল্যবান একটা উপনিবেশ, যেটাকে খুব সহজেই তারা তাদের শাসন ও শোষণের ক্ষেত্র করে গড়ে তুলতে পেরেছিল। তাহলে যে মূল্যবান কয়েকটি বিষয়ের কথা বললাম, এই বিষয়গুলো একটু প্রশ্ন এবং প্রশ্ন আকারে তোমাদের অষ্টম শ্রেণীর বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। একটু এই বিষয়গুলো নিজেরা বাড়িতে তৈরি করো, উত্তরগুলো তোমরা বই থেকেই পাবে। তোমরা এই বিষয়গুলোর উপরে একটু দক্ষতা অর্জন করার চেষ্টা করো, এবং পরীক্ষার জন্য বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।